হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 11 জিওগ্রাফির একটা চ্যাপ্টার। আই গেস তোমরা যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছো ক্লাস 11 তারা মোটামুটি সবাই ভালোবেসেই ভূগোলটা চুজ করেছো, তাই তো? তাই এই ভূগোল সাবজেক্টটাকে আরো ইন্টারেস্টিং করতে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাস। তাই আজকে আমি আলোচনা করব যে ক্লাস 11 চ্যাপ্টার 3। তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো চ্যাপ্টারটার টাইটেল বা চ্যাপ্টারটার নাম কি। সেটা হচ্ছে ইন্টেরিয়র অফ দ্য আর্থ বা পৃথিবীর অভ্যন্তর ভাগ। এই ক্লাস 11 চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 আমি সবই আলোচনা করেছি। সেটা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংকে গিয়ে আমাদের ওই ভিডিওগুলো দেখতে পারো। তাহলে পৃথিবীর অভ্যন্তর ভাগ মানে কি? পৃথিবীর ভেতরে কি আছে সেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। তাহলে চলো দেখে নিই একটা ভিডিওর মাধ্যমে যে পৃথিবীর অভ্যন্তরে কি কি আছে। প্রথমেই আছে সেটা প্রথমেই আমরা পড়বো কি, পৃথিবীকে আমরা একটা কিসের মতো ভাবি? গোলকের মতো। গোল একটা বৃত্ত পড়েছি আমরা, বৃত্তর মতো পৃথিবীটাকে আমরা ভাবি। তাহলে পৃথিবীটাতে যদি গোলকের মতো বা গোল হয় তাহলে তার নিশ্চয়ই একটা ব্যাসার্ধ থাকবে। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর উপরিভাগের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 6371 কিলোমিটার। কত? 6300। এই যে তোমরা এই ছবিটাই দেখতে পাচ্ছ, ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে বাইরে অবধি পৃথিবীর ব্যাসার্ধ 6371 কিলোমিটার। বিভিন্ন ধরনের শিলা পরীক্ষা করে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সিদ্ধান্তের ভিত্তিতে পৃথিবীর কিছুটা অংশ ভেতরে আমরা যেতে পেরেছি বা বিজ্ঞানীরা যেতে পেরেছেন। পুরোটা অংশ কিন্তু মানুষ এখনো সেখানে পৌঁছতে পারেনি। এইবার আমরা জানতে পারবো যে কি কি সম্বন্ধে আমরা জানার জন্যই আমরা পৃথিবীর ভেতরি ভাগ জানতে পেরেছি। মোস্ট হচ্ছে শিলা, ভূমিকম্প, এগুলো কিছু প্রত্যক্ষ উৎস আছে, কিছু পরোক্ষ উৎস আছে। যে উৎসগুলো জানার মাধ্যমে, যে উৎসগুলো বাইরে এসেছে, যেমন আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি থেকে ম্যাগমা বাইরের দিকে এসেছে, ভেতরের অংশ থেকে বাইরে কিছু বেরিয়েছে, তবেই সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা জানতে পেরেছি মানে পৃথিবীর অভ্যন্তর ভাগে কি আছে। আমরা তো কেউ পৃথিবীর অভ্যন্তর ভাগে যেতে পারবো না, পারবো কি? পারবো না। তাহলে সেইভাবে বিভিন্ন শিলা, অগ্নুৎপাত, উল্কাপিণ্ড, ভূমিকম্প তরঙ্গ, বিভিন্ন প্রত্যক্ষ পরোক্ষ উৎসের প্রভাবে আমরা জানতে পেরেছি পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগে কি থাকতে পারে। তবে এটা মাথায় রাখতে হবে যে পৃথিবীর অভ্যন্তরের ভাগের মাত্র 12.3 কিলোমিটার, মাত্র 12.3 কিলোমিটার গভীর পর্যন্ত সরাসরি খনন করতে সক্ষম হয়েছে। তার বাদবাকি যে কিলোমিটার সেটা কিন্তু আমরা পৌঁছতে পারিনি। তাই বলছে পৃথিবীর ভূ অভ্যন্তরের বাকি অংশে মানুষ এখনো সরাসরি পৌঁছতে পারেনি। তো আমরা এই যে 12.3 কিলোমিটার অভ্যন্তরে পৌঁছতে পেরেছি, সেইটুকু পৌঁছেই আমরা অনেক কিছু জানতে পেরেছি। সেইটুকুই আমরা আজকে জানবো যে পৃথিবীর অভ্যন্তর ভাগে কি কি আছে। তাহলে পৃথিবীর ব্যাসার্ধটা এখানে খুব ইম্পর্টেন্ট, 6371 কিলোমিটার, মাথায় রাখবে। তারপরে দেখি কি আছে। পৃথিবীর অভ্যন্তর ভাগ জানার সম্পর্কে নানা উৎস আমি যেগুলো বললাম, কি কি সম্বন্ধে আমরা জানতে পারি যে পৃথিবীর অভ্যন্তর ভাগে কি কি আছে, তার মধ্যে হচ্ছে প্রত্যক্ষ উৎস আর হচ্ছে পরোক্ষ উৎস। কি? প্রত্যক্ষ উৎস আর পরোক্ষ উৎস। প্রত্যক্ষ উৎসের মধ্যে কি আছে? খনি, যেটা 4 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বিভিন্ন বিজ্ঞানীরা বারংবার বিভিন্ন ধরনের পরীক্ষা, খনি পরীক্ষা করে নিরীক্ষা করে পর্যবেক্ষণ করে এইরকম সিদ্ধান্তে এসেছেন যে পৃথিবীর অভ্যন্তরে এই এই স্তরগুলো আছে, এই জিনিসগুলো আছে, সেটা তারা পর্যবেক্ষণ করেছেন। লাস্ট হচ্ছে উল্কাপিণ্ড। উল্কাপিণ্ড কিভাবে? যখন উল্কাপিণ্ড ভেতরে পড়ে অনেকটা একটা জায়গা কিন্তু দেখবে ডিপ করে তারা ওখানে ঢুকে যায়, তাই তো? যে সেই জায়গাটা গর্তে তৈরি হয় অনেকটা ডিপ, যেটা মানুষ পৌঁছতে পারবে না, তাই তো? মানুষ খনন করে কি সেখানে পৌঁছতে পারবে? পৌঁছতে পারবে না, কিন্তু উল্কাপিণ্ড সহজেই সেই জায়গাটাকে ভেদ করে পৃথিবীর ভেতরে ঢুকে যায়। আর সেই কারণে সেখান থেকে নানা ধরনের শিলা নিয়ে পরীক্ষা করে জানা গেছে
গভীর খনন, এটা হচ্ছে ড্রিলিং প্রসেস। ড্রিলিং প্রসেস যেমন অনেক সময় সমুদ্র তলদেশের বিস্তার বোঝাতে, বিশেষ করে সমুদ্র তলদেশের বিস্তার বোঝাতে, গভীরতা বোঝাতে, ভূমিকম্প তরঙ্গে কতটা ছড়িয়ে পড়েছিল সেটা বোঝাতে এই ড্রিলিং প্রসেস বা গভীর খনন খুব ইম্পর্টেন্ট। আর কে? আগ্নেয়গিরির উদগীরণ থেকে নির্গত লাভা ও শিলাখণ্ড। আমি তোমাদের আগেই বললাম ম্যাগমা, যেটা লাভা ম্যাগমা বেরোয়, সেগুলো হচ্ছে বোঝা যায় যে সেই যখন শিলাখণ্ডগুলো বাইরের দিকে বেরিয়ে আসে, পৃথিবীতে বেরিয়ে আসে, তখন সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যায় সেটা কোন ধরনের শিলা, এগুলো বোঝা যায়। আর পরোক্ষ উৎসের মধ্যে আছে মোস্ট ইম্পর্টেন্ট ভূমিকম্প তরঙ্গ। এটা আমরা সামনে আলোচনা করব ভূমিকম্প তরঙ্গ কিভাবে। ভূমিকম্প তরঙ্গ খুব ইম্পর্টেন্ট, যেটার পরোক্ষ প্রভাব পড়ে মধ্যাকর্ষণ শক্তি। মধ্যাকর্ষণ শক্তির আমরা যে এই যে হাঁটা চলা করতে পারছি, আমরা তো ভেসে ভেসে যেতে পারছি না, আমরা হাঁটা চলা করছি, পৃথিবীতে কেন আকর্ষণ করছি, তার জন্য ভেতরে কি কি চৌম্বকীয় শক্তি আছে সেগুলো সম্বন্ধে আমরা জানতে পারি। পৃথিবীর গড় ঘনত্ব, পৃথিবীর ঘনত্ব কতটা সেটা জানতে পারি। আর ভূতাপ প্রবাহ, এই সম্বন্ধে যদি আমরা এই উৎসগুলো যদি আমরা জানি, সেখান থেকেই বিজ্ঞানীরা নানা ধরনের সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে কিভাবে এটা পৃথিবীর অভ্যন্তর ভাগটা আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি। নেক্সট আমি আগেই বললাম যে ভূমিকম্প তরঙ্গ। প্রথমে বুঝতে হবে আমাদের ভূমিকম্প তরঙ্গ জিনিসটা কি। ভূমিকম্প তরঙ্গ হচ্ছে কেন্দ্র থেকে যে তরঙ্গের মাধ্যমে ভূমিকম্প ছড়িয়ে পড়ে, সেটা অভ্যন্তরেও হতে পারে, বহির্ভাগেও হতে পারে, সেটা আমাদের কম্পন অনুভূত হয়, ভেতরেও কিন্তু হয়। সেই যে তরঙ্গের মাধ্যমে ছড়িয়ে পড়ে সেটাকেই আমরা বলবো ভূমিকম্প তরঙ্গ। তাহলে কেন্দ্র থেকে বা কোর থেকে যেই তরঙ্গ রূপে ছড়িয়ে পড়ে তাকেই আমরা বলবো, কম্পন ছড়িয়ে পড়ে তাকেই আমরা কি বলবো, ভূমিকম্প তরঙ্গ। এই ভূমিকম্প তরঙ্গ কত ভাগে বিভক্ত? 3টি ভাগে বিভক্ত। কি? প্রাইমারি তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ বা পি তরঙ্গ, এস তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ, অনুপ্রস্থ তরঙ্গ, আর এল তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ। তাহলে চলো দেখে নিই আমরা যে এই পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ এগুলো জিনিসটা কি। পি তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, তোমাদের আগেই বললাম এটা হচ্ছে সবচেয়ে দ্রুতগামী, সবচেয়ে দ্রুত ছড়াতে পারে। পি তরঙ্গ সবচেয়ে বা প্রাইমারি যেটাকে বলছে, প্রথমেই আসে, সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এটার আরেকটা বিশেষ হচ্ছে এটা কঠিন, তরল ও গ্যাসীয় 3টে মাধ্যমেই কিন্তু এই পি তরঙ্গ চলতে পারে। বলছে এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, সেটা তো নামেই প্রকাশ পাচ্ছে। এইবার কেন্দ্র থেকে বেরিয়ে এটা সংকোচনও হয়, আবার প্রসারণও হতে পারে। এটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা প্রথম, এটা দ্রুতগামী, খুব জোরে চলে। সেকেন্ড হচ্ছে এটা 3টে মাধ্যমেই চলে। এটা খুব শর্ট কোশ্চেন আছে, কোন তরঙ্গ 3টে মাধ্যমেই চলতে থাকে? তোমাদের আনসার কি হবে? পি তরঙ্গ, যেটা 3টে মাধ্যমেই চলতে থাকে। তারপরে আসছে অনুপ্রস্থ তরঙ্গ বা এস তরঙ্গ। এই এস তরঙ্গ হচ্ছে শুধুমাত্র কঠিন মাধ্যমে চলতে পারে, তরল মাধ্যমে চলতে পারে না। তরল মাধ্যমে চলতে পারে না, কঠিন মাধ্যমে চলতে পারে। পি তরঙ্গের তুলনায় একটু ধীর, পি তরঙ্গের তুলনায় এটা কিন্তু একটু ধীর। আর আসছে হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস তরঙ্গ বা এল তরঙ্গ। এই এল তরঙ্গ কিন্তু খুব ধ্বংসাত্মক। আমাদের এই যে ভূমিকম্প যেটা ছড়িয়ে পড়ে দিয়ে দেখবে বাড়ি ভেঙে যায়, তারপরে গাছপালা ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে বাড়ি প্রচন্ড কম্পন হয়, এটা সমস্তটাই কিন্তু হয় এই পৃষ্ঠ তরঙ্গ। খুব ক্ষতিকারক, খুব ধীরে হয়, কিন্তু চরম ক্ষতিকারক তরঙ্গ হচ্ছে এই পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ। এটি আবার 2টি ভাগে বিভক্ত। কত? পৃষ্ঠ তরঙ্গ আবার 2টি ভাগে বিভক্ত। তাহলে বোঝা গেল ভূমিকম্প তরঙ্গ কি এবং ভূমিকম্প তরঙ্গের কি কি প্রকারভেদ। তাহলে চলো দেখে নি পৃথিবীর অভ্যন্তর ভাগে শ্রেণী বিভাগ। এইবার যে মেন আমরা দেখলাম ভূমিকম্প তরঙ্গই কিন্তু মেন উৎস পৃথিবীর অভ্যন্তর ভাগ বোঝার জন্য। তাই আমরা সেটা বুঝতে পারলাম ভূমিকম্পের তরঙ্গের মাধ্যমে কিন্তু আমরা অনুভব করতে পারি কম্পন, এবং সেই কম্পন অনুভব করে সেই কম্পনে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে মেপে কিন্তু বিজ্ঞানীরা পৌঁছেছিলেন পৃথিবীর অভ্যন্তর ভাগ অবধি। কোন বিজ্ঞানী? অনেক বিজ্ঞানী যারা
পৃথিবীর অভ্যন্তরভাগের বিভিন্ন শ্রেণীবিভাগ করেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি হলেন ভূবিজ্ঞানী বুলেন। ভূবিজ্ঞানী বুলেন পৃথিবীর অভ্যন্তরভাগকে 3টি ভাগে ভাগ করেন। তোমরা খুব ভালো করে এখানে ছবিটা দেখবে, আমি অ্যাটাচ করেছি। যদি প্রবলেম হয় তাহলে তোমরা এখান থেকে স্ক্রিনশটও নিতে পারো পরবর্তীকালে বোঝার জন্য। এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল বা কোর, গুরুমণ্ডল বা মেন্টাল, ভূত্বক বা হচ্ছে ক্রাস্ট। এবার একটা ব্যাপার হলো, এখানে তুমি হয়তো বুঝে যাবে যে খুব ইজি, এই তো 3টে স্টেপ, কিন্তু না, এখন হয়তো তোমরা বুঝতে পারো, পরে বুঝতে পারবে না, তাই আমি তোমাদের বললাম ছবি দিয়ে বোঝো, তাহলে মাথায় থাকবে। তাহলে কটা ভাগে বিভক্ত করলাম? কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল আর হচ্ছে ভূত্বক বা ক্রাস্ট। তাহলে একবারে যে ওপরে আমরা যেখানে বসবাস করছি সেই জায়গাটাতে কি বলছে? ক্রাস্ট। এই যে ছবিটা দেখো, ভূত্বক বা ক্রাস্ট, তার ভেতরে কি আছে? ম্যান্টেল। তার ভেতরে, ক্রাস্টের ভেতরে কি আছে? ম্যান্টেল। বহির্কেন্দ্র, অন্তঃকেন্দ্র, মানে এটা কোর। এই যে ভেতরে একদম দেখছো ইয়েলো কালারের, প্রচন্ড গরম, উত্তপ্ত। তোমরা একটা তরমুজ কাটবে, সেটাকে লেয়ারিং যেটা হয় না, হয়তো ভেতরের লেয়ার গুলো পাবে না, কিন্তু ভূত্বক আর মেন্টালটা ভালোভাবে বুঝতে পারবে। তো এটাই হচ্ছে সেই ব্যাপারটা, যে প্রথমে থাকে একদম পৃথিবীতে আমরা বাস করছি ভূত্বক, তার নিচে থাকে মেন্টাল, আর তার নিচে থাকবে হচ্ছে ক্রাস্ট বা সরি কোর বা কেন্দ্রমণ্ডল। নেক্সট দেখি কি আছে। এইটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর ভাগের একটা ফুল ম্যাপ, বা একটা আমি বোঝাতে পারি এখান থেকে। তো দেখবে আমি এখানে কি করেছি, 3টেকে ভাগ করেছি। এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, এই অবধি হচ্ছে মেন্টাল, আর এই অবধি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভূত্বক। এবার তোমরা বলবে যে ভেতরে এই ভাগগুলো কি? ভেতরে এই ভাগগুলো, এবার এই প্রত্যেকটা কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল আর ভূত্বক, এই ভাগটাকে 3টে আবার সাব পয়েন্টে বিভক্ত করা যায় সুবিধার্থে, ঠিক আছে? যেটাকে আবার তার আগে এই অন্তর্নিম্ন বা মধ্য, উচ্চ এভাবে নাম দিলেই হবে। প্রত্যেকটা 2টো করে ভাগ আছে। তাহলে আমরা এটাকে বুঝে নিই যে এই কেন্দ্রমণ্ডল বা কি কোর, যেটা একদম ভেতরের অংশ, কি একদম ভেতরের অংশ, যেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের বিস্তার কত? কেন্দ্রমণ্ডলের বিস্তার হচ্ছে 2900 কিলোমিটার থেকে 6371 কিলোমিটার। 6371 কিলোমিটার। এই ডিস্টেন্স গুলো মাথায় রাখা কিন্তু খুব জরুরি। 2900 কিলোমিটার থেকে 6371 কিলোমিটার পুরোটাই হচ্ছে আমাদের কেন্দ্রমণ্ডল বা কোর, যার মধ্যে একটা ভাগ আছে যেটাকে একটা রেখা, এই রেখাকে আমরা একরকম বলে বিযুক্তি রেখা। এই রেখাগুলো আমরা নেক্সট আলোচনা করব। তার আগে তুমি এইটাকে বুঝে নাও, একটা কাল্পনিক রেখা দ্বারা আমরা এটাকে ভাগ করে থাকি, যাকে বলে অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল। এই ডিস্টেন্স গুলো দেখে রাখবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে কেন্দ্রমণ্ডল থেকে মানে কেন্দ্রমণ্ডলের গভীরতা কত। তারপরে আছে মেন্টাল। মেন্টাল কত? 70 কিলোমিটার থেকে 2900 কিলোমিটারের মধ্যে ম্যান্টেল, ঠিক আছে? এটা হচ্ছে গুরুমণ্ডল। আর হচ্ছে 0 কিলোমিটার, আমরা যেখানে দাঁড়িয়ে আছি 0 কিলোমিটার থেকে 70 কিলোমিটার হচ্ছে ভূত্বক বা ক্রাস্ট। তাহলে এই হচ্ছে আমাদের একটা, যদি প্রস্থচ্ছেদ করি তাহলে এটা দাঁড়াবে, ওই যে তরমুজটাকে আমি বললাম না, যদি আমি কাটি তাহলে এইভাবে স্তরটা দাঁড়াবে, প্রথমে কেন্দ্রমণ্ডল, তারপরে মেন্টাল, তারপরে ভূত্বক। তাহলে তোমাকে প্রথমে মনে রাখতে হবে কিলোমিটার গুলো বা গভীরতা গুলো কতটা পুরু। এই টোটাল যদি করি তাহলে আমাদের টোটাল কত? 6371 কিলোমিটার। নেক্সট দেখি চলো, এটা আমাদের কেন্দ্রমণ্ডল নিয়ে আলোচনা করব আমরা। এখানে বলছে পৃথিবীর সবচেয়ে অভ্যন্তরীণ ও কেন্দ্রীয় স্তর, সব থেকে ভেতরে কে থাকে? কেন্দ্রমণ্ডল। পৃথিবীর কেন্দ্র থেকে 2900 কিলোমিটার থেকে 6371 কিলোমিটার, আমি যেটা আগেই বললাম তোমাদের, এগুলো বৈশিষ্ট্য এইরকম ছোট ছোট পয়েন্টে লিখবে, ঠিক লিখবে, দেখবে নাম্বার অনেকটা বেশি আছে, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশটও নিতে পারো। তারপরে বলছে এই কেন্দ্রমণ্ডলটা, এই যে কেন্দ্রমণ্ডলটা, এই গোটাটা কি নিয়ে গঠিত বা কি কি আছে এর মধ্যে? কি আছে? লোহা আর কি নিকেল, তাই একে বলা হয় নিফেস স্তর। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে এই স্তরের উপাদান কি?
লোহা আর নিকেল, তাই লোহার Fe আর নিকেলের Ni ইকুয়াল টু কি নিফে। নিফে NiFe এরকম ছোট হাতের লিখে দিও না কিন্তু, N বড় হাতের, I ছোট হাতের, F বড় হাতের, E ছোট হাতের। কেন্দ্রমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা যায়, আমি যেটা তোমাদের আগেই বললাম, বহিঃ কেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল। এর একটা সাব মানে ভাগ আছে, বহিঃ কেন্দ্রমণ্ডলটা হচ্ছে তরল আর অন্তঃকেন্দ্রমণ্ডলটা হচ্ছে কঠিন। এখানকার তাপমাত্রা খুব ইম্পর্টেন্ট, 4000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা কত? 4000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। এস তরঙ্গে বহিঃ কেন্দ্রমণ্ডলের মধ্যে দিয়ে যেতে পারে না। এস তরঙ্গ বহিঃ কেন্দ্রমণ্ডলের মধ্যে দিয়ে যেতে পারে না, কিন্তু পি তরঙ্গ যেতে পারে। পি তরঙ্গ কিন্তু যেতে পারে। বোঝা গেল কেন্দ্রমণ্ডল। এরপরে আসছে গুরুমণ্ডল। গুরুমণ্ডল কি? এটি ভূত্বক ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী স্তর। এখানে আছে ভূত্বক, এখানে আছে কোর বা কেন্দ্রমণ্ডল, তাহলে মিডিলটা কি? গুরুমণ্ডল। খুব ইজিলি, মানে একটু যদি বুঝে যাও তাহলে এখান থেকে বানিয়ে বানিয়ে তোমরা লিখতে পারবে। পুরুত্ব কত? 2900 কিলোমিটার। প্রধান উপাদান কি? সিলিকা, ম্যাগনেসিয়াম। এভাবে SiMa সীমা কি বলা হয়? সীমা। এটি ঊর্ধ্ব মেন্টাল ও নিম্ন মেন্টাল ম্যান্টেল এই দুটি ভাগে বিভক্ত। ঊর্ধ্ব মেন্টেল আর হচ্ছে নিম্ন মেন্টেল ভাগে বিভক্ত। আমি আগে দেখালাম, এই যে এখানে আছে, ওই যে উপরি মেন্টেল বলছে এটা, আর নিম্ন মানে উপরিভাগ গুরুমণ্ডলের আর গুরুমণ্ডলের নিচের ভাগ, দুটি ভাগে ভাগ করা আছে। তারপরে বলছে ম্যান্টেলের অধিকাংশ অংশ কঠিন, তবে অ্যাস্থেনোস্ফিয়ারের অংশ আংশিক গলিত ও প্লাস্টিক ধর্মী। বেশিরভাগ অংশটাই কিন্তু কঠিন, কিন্তু কিছু অংশ অ্যাস্থেনোস্ফিয়ারের কিছু অংশ আংশিক গলিত ও প্লাস্টিক ধর্মী। এখানে সংবহন স্রোত সৃষ্টি হয়, খুব ইম্পর্টেন্ট, এটা শর্ট কোশ্চেনে আসে। কোন স্তরে সংবহন স্রোত সৃষ্টি হয়? তোমাদের অ্যান্সার হবে কি? গুরুমণ্ডল। তারপরে আছে তাপমাত্রা প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস থেকে 4000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এই কয়েকটা পয়েন্ট যদি পড়ে রাখতে পারো তাহলে একটা বড় কোশ্চেন তোমরা অনায়াসে লিখে ফেলতে পারবে। তারপরে আসছে ভূত্বক বা ক্রাস্ট। পৃথিবীর সর্ববহিঃস্থ সবচেয়ে পাতলা স্তর। এখানে তোমরা ছবিতেই বুঝতে পারছো এই স্তরটার গভীরতা মাত্র 70 কিলোমিটার, তাই তো, আর সব থেকে পাতলা স্তর এটা। তারপরে বলছে এর গড় পুরুত্ব 5 থেকে 70 কিলোমিটার। মহাদেশীয় ভূত্বকের পুরুত্ব 30 থেকে 70, যেটা দুটো ভাগে ভাগ করা যায় ভূত্বককে, মহাদেশীয় ভূত্বক আর হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। আমরা থাকি মহাদেশীয় ভূত্বক আর হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। তাহলে মহাদেশীয় ভূত্বক কত? 30 থেকে 70, আর মহাসাগরীয় ভূত্বক হচ্ছে 5 থেকে 10 কিলোমিটার। প্রধান উপাদান কি দেখি চলো? সিলিকা, অ্যালুমিনিয়াম, তাই একে সিয়াল বলা হয়। সিলিকা, অ্যালুমিনিয়াম। মহাদেশীয় ভূত্বকে সিলিকা ও ম্যাগনেসিয়াম বেশি থাকায় একে সীমা বলা হয়। এটার আবার দুটো ভাগ, ঠিক আছে? যেটা হচ্ছে মহাদেশীয় তাকে আমরা বলবো সিয়াল, আর মহাসাগরীয় সেটাকে আমরা বলবো সীমা, ঠিক আছে? আর বলছে ভূত্বক ও মেন্টালের মধ্যবর্তী সীমানাকে মেহ বিযুক্তি বলা হয় বা মোহ ডিসকন্টিনিউটি। এই বিযুক্তি রেখা নিয়ে আমি তোমাদের আলোচনা করব এক্ষুনি। তাহলে তোমাদের কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল আর হচ্ছে ভূত্বক বা ক্রাস্ট, এটা বুঝতে আশা করি আর কোনো প্রবলেম হবে না। তোমরা যদি এই কয়েকটা পয়েন্ট পড়ে নিতে পারো আর ছবিটা ভালো করে দেখে নিতে পারো, আমার গ্যারেন্টি তোমাদের আর কিছু দেখতে লাগবে না। তারপরে এটা খুব ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনে প্রচুর বার এসেছে, প্রত্যেকটা পরীক্ষায় একটা থেকে দুটো কোশ্চেন কিন্তু এই বিযুক্তি রেখা থেকে আসে, তাই এটা খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। প্রথমেই দেখবে এই যে কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডলকে, এই ধরনের কোশ্চেনটা এইভাবে আসে, কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডলকে মানে বিযুক্তি করেছে, কোন যুক্ত করেছে এরকম যে কোন রেখা, তাকে আমরা কি বলবো? গুটেনবার্গ বিযুক্তি। কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের মধ্যে কোন বিযুক্তি রেখা আছে? হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। আবার কোশ্চেন আসবে যে গুরুমণ্ডল আর ভূত্বকের মধ্যে কোন রেখা আছে? মেহ বিযুক্তি রেখা। গুরুমণ্ডল আর ভূত্বকের মধ্যে কোন বিযুক্তি রেখা আছে? মেহ বিযুক্তি রেখা। কিছু করার নেই, মুখস্থ করতেই হবে এই কোশ্চেনগুলো, শর্ট কোশ্চেনে প্রচুর আসে।
তারপরে বলছে এই বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে কোন বিযুক্তি রেখা রয়েছে? লেহম্যান বিযুক্তি রেখা। মধ্য অন্তঃকেন্দ্রমণ্ডল আর বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে আছে কি? লেহম্যান বিযুক্তি রেখা। আর এখানে কি গুরুমণ্ডল, ওটাও সেই অন্তঃগুরুমণ্ডল আর বহিঃগুরুমণ্ডলের মধ্যে কোন বিযুক্তি রেখা আছে? তার নাম রেইড বিযুক্তি রেখা। কি? রেইড বিযুক্তি রেখা। আর আছে ভূত্বক, তাই তো? তাহলে মহাদেশীয় ভূত্বক আর মহাসাগরীয় ভূত্বকের মধ্যে কে আছে? কনরাড বিযুক্তি রেখা। এই বিযুক্তি রেখাগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। তোমরা এই ছবিটা যদি ভালো করে দেখে রাখতে পারো তাহলে আশা করি মাথার মধ্যে ছকটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষার সময় খুব অনায়াসে লিখতে পারবে। এই ছিল আজকে তোমাদের ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করো। আর এখান থেকে যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। আর ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ। বাই।